আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনী নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এখন কীট পতঙ্গ নিয়ে তার মানে কীটবিদ্যা ওইখানে আলোচনা করা হবে, কিন্তু আমি অপশনের দিকে যখন তাকাইলাম এখানে আমি কোনো কীটবিদ্যা বা কীটপতঙ্গবিদ্যা কিছু খুঁজে পাচ্ছি না। তার মানে এই অপশনগুলো পড়ে আমি কি দেখতে পাইলাম যে অ্যান্টোমোলজি, প্যারাসাইটোলজি ইংলিশ টার্মটা দেওয়া আছে। তাহলে এখানে আমি কি বলবো যে তোমাকে অবশ্যই এই নামগুলোর সাথে সাথে ইংলিশ টার্মটাও কিছুটা আয়ত্তে রাখা লাগবে, মানে একদম মুখস্থ করা লাগবে না। কয়বার রিডিং করবা তাহলে দেখবা হচ্ছে কিছু কিছু জায়গা মিলে। যেমন এমব্রায়ো বলতে আমরা কি বুঝি, ভ্রূণ, এমব্রায়োলজি ভ্রূণবিদ্যা। সাইট বলতে বুঝি কোষ, সাইটোলজি কোষবিদ্যা। এরকম তুমি হচ্ছে অনেকগুলাই এরকম মিল পাবা ইংলিশ ওয়ার্ড, কিন্তু কিছু কিছু মানে যেগুলো একটু কঠিন ওগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। তাহলে জীববিজ্ঞানের কোন শাখা, এখন জীববিজ্ঞানকে আমরা দুইটা শাখায় ভাগ করছিলাম, একটা ছিল আমাদের ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। এখন অপশনে কিন্তু ভৌত আর ফলিতর কথা বলে নাই, অপশনে বলছে ওই ভৌত আর ফলিতর ভিতরে যে আলোচ্য বিষয়গুলো ওগুলোর কথা, কিন্তু এখানে শাখা বলে দিছে। তাহলে আমি অপশন পড়ে কি বুঝতে পারতেছি, চলো এগুলার বাংলা আগে করি। অ্যান্টোমোলজি, এইটার বাংলা হচ্ছে তোমার কীট তত্ত্ব। প্যারাসাইটোলজি, এটার বাংলা হচ্ছে তোমার পরজীববিদ্যা, পরজীববিদ্যা। এরপরে কি আছে দেখো তো, এন্ডোক্রাইনোলজি, এইটা হচ্ছে তোমার হরমোন বিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। মাইক্রোবায়োলজি, মাইক্রো বলতে খুবই ছোট বুঝায়, ওই যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি করি, ছোট যে জিনিসপাতিগুলো দেখি। তাহলে মাইক্রোবায়োলজি এটা হচ্ছে তোমার অণু, অণু বলতে খুবই ছোট, অণুজীববিদ্যা। এখন সবগুলার যখন আমি বাংলা বলে দিলাম, মানে বাংলা টার্মটা সহ যখন তুমি মনে রাখতে পারতেছো ইংলিশ টার্ম বাংলা টার্ম একসাথে, সেক্ষেত্রে দেখো অ্যান্টোমোলজি কীট তত্ত্ব, তাহলে কীট তত্ত্বে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে উত্তর হচ্ছে ক নাম্বারটা। এরপরে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাস বলতে তুমি এই যে বিশাল বৈচিত্র্যময় জীবজগৎ, আমাদের এই বৈচিত্র্যময় জীবজগৎকে আমরা আমাদের জানার সুবিধার্থে কিছু নিয়মের ভিতর নিয়ে আসব। ধরো যাদের বৈশিষ্ট্যগুলো সেম, একাধিক জীবের একই বৈশিষ্ট্য থাকতেই পারে, এরকম বৈশিষ্ট্য যাদের সেম তাদের সবাইকে আমি একটা দলের ভিতর বা উপদলের ভিতর নিয়ে আসব। আবার এক্ষেত্রে কি হবে, তুমি যদি একজনের বৈশিষ্ট্য সবগুলো জেনে ফেলো, সেক্ষেত্রে ওই যে দলটা, ওই দলের ভিতর যত জীব আছে সকলের বৈশিষ্ট্য কিন্তু তুমি একসাথে জেনে ফেললা, তোমার আলাদা আলাদা করে প্রত্যেকের বৈশিষ্ট্য জানা লাগতেছে না। এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের মানে উদ্দেশ্য, এটা আমাদের কাজটাকে আরো সহজ করতেছে। তাহলে উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা দুইটাই কিন্তু মানে এখানে দুইটার উত্তরই একই কথা, মানে প্রয়োজনীয়তা আছে দেখেই তো আমরা এই কাজটা করতেছি, তাই না? তাহলে জীবের উপদল সম্বন্ধে জানা যায়, ইয়েস, দল আর উপদল, বিভিন্ন জীবের দল উপদল সম্বন্ধে কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারি। এরপরে কি বলছে দেখো তো, এরকম একটা লাইন বইয়ে লেখা ছিল যে প্রত্যেকটা জীব শনাক্তকরণ করে ওদের নামকরণের ব্যবস্থা করা। তাহলে জীবের নামকরণ করতে পারা এটা কিন্তু শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, বইয়ে হুবহু এই লাইনটা লিখে দেওয়া ছিল যে নামকরণের ব্যবস্থা করা, শনাক্তকরণ করে নামকরণের ব্যবস্থা করা। আর আরেকটা লাইনও এরকম বলা ছিল যে এত মানে বিস্তৃত যে জ্ঞানগুলা ওগুলোকে আহরণ করে আহরিত জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। দেখো কোনো কিছু, কোনো ইনফরমেশন যদি তুমি বিস্তৃতভাবে প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে এটা তো মানে অনেক বেশি পাজেলড হয়ে যাব না আমরা, যাকে তুমি বুঝাইতে যাবা এতগুলা কথা সেও পড়তে পারবে না, আবার তুমিও এত ইনফরমেশন দিলে মানে এটা ঝামেলার। যার জন্য আমাদের কাজটা কি, যে কোনো জ্ঞান তুমি অনেক গবেষণা টনা করে যে ইনফরমেশনটা পাবা ওটা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব আমরা জনগণের কাছে, যাতে তাদের কাছে এই জিনিসটা সহজ মনে হয়। তাহলে জীববিজ্ঞানের জ্ঞানকে এখানে বলছে বিস্তারিতভাবে, বিস্তারিতভাবে উপস্থাপন করা না, আমরা কি করব সংক্ষিপ্তভাবে উপস্থাপন যদি বলে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হইতো। তাহলে এই অপশনটাকে আমি এখানে বাদ দিতে পারতেছি, 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। তাহলে 1 আর 2 নাম্বারের জন্য এখানে ক নাম্বার উত্তরটা আসে। তাহলে আমরা কি বলতে পারতেছি, 2 এর উত্তর হচ্ছে এই ক নাম্বারটা। এরপরে দেখো দুইটা জীবের চিত্র দেওয়া আছে, চিত্র 1 আর চিত্র 2। তোমাকে চিত্রটা দেখে বুঝতে পারা লাগবে যে এটা কিসের চিত্র। চিত্র কিন্তু সবসময় আঁকতে পারা লাগে না, তোমার এই দুইটা চিত্র আঁকা আসে না কখনোই, কিন্তু ওদেরকে দেখে তোমার বুঝতে পারা লাগবে যে ওরা কে। তাহলে আমি এই যে চিত্র 1 এটাকে দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র, ব্যাকটেরিয়া। যার দেখো এখানে কিন্তু একটা চলনাঙ্গ আছে, এটা দিয়ে কিন্তু ব্যাকটেরিয়াটা সামনের দিকে চলে যায়, এটাকে বলবো ফ্লাজেলা। এই চলনাঙ্গটাকে আমরা বলবো হচ্ছে ফ্লাজেলা। এরপরে দেখো চিত্র 2, এটা কিসের চিত্র, এটা হচ্ছে ডায়াটমের চিত্র, ডায়াটম।
তাহলে আমরা চিত্র দুইটা বুঝতে পারলাম। এরপরে চলো প্রশ্ন দেখি কি বলছে। প্রথম চিত্রে প্রদর্শিত জীবটির নাম জিজ্ঞেস করছে, তার মানে এই জীবটা কে এটা জানতে চাইছে। এটা কি অ্যামিবা? না, অ্যামিবা তো এরকম হয় না দেখতে। আমি যদি অ্যামিবা একটা আঁকি, দেখো অ্যামিবা হয় দেখতে এরকম, এরকম এলোমেলো হয়, ওর ভিতরে হচ্ছে তোমার এরকম গহ্বর থাকে, খাদ্য গহ্বর, পুষ্টি গহ্বর, এরকম। এই অ্যামিবা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালেও আঁকা আসে, সেক্ষেত্রে এরকম বাঁকা বাঁকা যে, মানে ওর নির্দিষ্ট কোনো আকৃতি নেই, ও কিন্তু নিজের আকৃতি এরকম পরিবর্তন করে চলাচল করে। তাহলে অ্যামিবার চিত্র এটা না, অ্যামিবা হচ্ছে ওরকম দেখতে। এরপরে ডায়াটম, ডায়াটমটা হচ্ছে এটা, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে প্রথম চিত্রে, তাহলে এটা আমরা উত্তর নিব না। এরপরে দেখো প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম আর পেনিসিলিয়াম, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবা, দুইটা কিন্তু দুই রাজ্যের অন্তর্ভুক্ত জীব। প্যারামেসিয়াম একটা, পেনিসিলিয়াম আর একটা। পেনিসিলিয়াম যদি আমি একে দেখে, পেনিসিলিয়াম হচ্ছে তোমার গাছের মতো দেখতে, কিন্তু ওর কিছু সরু অংশ থাকে এরকম, এটা হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। তাহলে পেনিসিলিয়াম, প্যারামেসিয়াম এই দুইটা জায়গা কিন্তু খেয়াল রাখা লাগবে, ওরা দুইজন কিন্তু সেম না। এরপরে আসো ব্যাকটেরিয়া, ইয়েস এটা তো ব্যাকটেরিয়া, আমরা তো চিত্র দেখেই বুঝতে পারছিলাম, তাহলে ঘ নাম্বারটা এখানে উত্তর। এরপরে কি বলছে দেখো তো, দ্বিতীয় চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য, তার মানে ডায়াটমের বৈশিষ্ট্য জিজ্ঞেস করছে। এখন ডায়াটমের বৈশিষ্ট্যগুলো যদি আমরা বলি, চলো দেখি তো এরা কি কি বৈশিষ্ট্য লিখছে এখানে। এরা খাদ্য তৈরিতে সক্ষম। হ্যাঁ, এই রাজ্যের জীবগুলো কিন্তু কখনো কখনো শোষণ পদ্ধতিতে, আবার কখনো কখনো কিন্তু ফটোসিনথেসিস পদ্ধতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে এদেরকে আমরা খাদ্য তৈরিতে সক্ষম বলতে পারি। এদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। মনেরা বাদে সবগুলা রাজ্যের জীবদেরই সুগঠিত নিউক্লিয়াস আছে। এখন মনেরার ভিতরে শুধু ব্যাকটেরিয়া আছে, তাহলে ব্যাকটেরিয়া বাদ, ডায়াটম ব্যাকটেরিয়া রাজ্যের অন্তর্ভুক্ত না। সেক্ষেত্রে আমরা যদি সুপার কিংডমে ভাগ করি, সুপার কিংডম ছিল দুইটা, 1 আর 2। সুপার কিংডম 1কে আমরা বলবো হচ্ছে প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা। আর সুপার কিংডম 2 যেটা, 2কে আমরা বলবো হচ্ছে ইউক্যারিওটা, ইউক্যারিওটা। তাহলে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা এই দুইটা হচ্ছে আমাদের দুইটা সুপার কিংডম। এর ভিতরে প্রোক্যারিওটা যেটা বা প্রোক্যারিওট জীব, ওখানে ভিতরে শুধু আছে রাজ্য 1, রাজ্য 1 সেটা হচ্ছে আমাদের মনেরা রাজ্য। মনেরা রাজ্যের আরেকটা নাম আছে, ওইটাকে আমরা কিন্তু ব্যাকটেরিয়া রাজ্যও বলতে পারি। তাহলে ওই মনেরা রাজ্যের ভিতরে যারা থাকতেছে, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা নস্টক, ওরা হচ্ছে তোমার প্রোক্যারিওটা, ওদের সুগঠিত নিউক্লিয়াস নাই। এখন সুগঠিত বলতে আমরা কি বুঝতেছি, যে সুগঠিত বলতে কি বুঝতেছি, এই যে দেখো মেমব্রেন বা পর্দা, এই মেমব্রেনটা তোমার আবৃত করে রাখতেছে কাকে, এই যে দেখো ঘন কালো একটা বস্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস। ওলাসের বাইরে এরকম সুতার মতো অংশ আছে, এগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে এখানে কি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, কিছু জেলির মতো অংশ, এবং এই যে দেখো মেমব্রেনে কিছু ছিদ্র থাকতেছে। এই সব কিছু মিলায়ে এটা হলো একটা পারফেক্ট নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে আমরা বলবো হচ্ছে সুগঠিত। এখন দেখো সুগঠিত তো এটা, যদি এখানে মেমব্রেনগুলো না থাকতো, দেখো আমি যদি মেমব্রেনগুলো মুছে দিই, মেমব্রেন না থাকলে ওকে আবৃত করে রাখতো কে, এর ভিতরের যে পদার্থগুলো এগুলো কিন্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো অবস্থায় থাকতো। এখন মেমব্রেন নাই, আবার দেখো নিউক্লিওলাসটাও নাই, তাহলে কি থাকলো এই জায়গায়, শুধু সুতার মতো কিছু অংশ আর কিছু ধাত্র। এই জায়গাটা দেখতে প্রতিবন্ধী মার্কা একটা নিউক্লিয়াসের মতো লাগতেছে। এই প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস পয়রোফালাতে প্রতিবন্ধী, পয়রোফালাতে প্রোক্যারিওটা, প্রোক্যারিওটার ভিতরে থাকবে তোমার প্রতিবন্ধী মার্কা নিউক্লিয়াস। কিন্তু ডায়াটম তো মনের রাজ্যের অন্তর্ভুক্ত না, সেক্ষেত্রে আমরা ইউক্যারিওটা সুপার কিংডমে যাব, ওখানে ভিতর রাজ্য 2, 3, 4, 5 ওরা সবাই সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে ডায়াটমের ক্ষেত্রে আমরা সুগঠিত নিউক্লিয়াস রয়েছে এটা বলতে পারি। এরপরে ভ্রূণ গঠনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয় না, ডায়াটমে ভ্রূণ গঠিত হয় না। ডায়াটম হচ্ছে মেইনলি তোমার প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, রাজ্য 2 প্রোটিস্টা। এখন এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীবদের ক্ষেত্রে স্পষ্টভাবে বইয়ে লেখা আছে, মানে ওর যে বৈশিষ্ট্যগুলো, ওর একদম শেষের লাইনটাতে দেখবা লেখা আছে যে ওদের ভ্রূণ গঠিত হয় না। তাহলে ভ্রূণ গঠনের মাধ্যমে যেহেতু বলছে, তাহলে এই অপশনটা আমাদের বাদ। যদি ভ্রূণ গঠিত না হয়, সেক্ষেত্রে প্রোটিস্টা রাজ্যের জীবরা কিভাবে বংশবৃদ্ধি করে, ওদের বংশবৃদ্ধি করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার কনজুগেশন আর একটা মাইটোসিস। মাইটোসিস পদ্ধতিতে ওরা অযৌন জনন ঘটায়, মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিস পদ্ধতিতে কি হবে, অযৌন জনন ঘটাবে। এবং কনজুগেশন যে ওয়ার্ডটা বললাম, কনজুগেশন, এই কনজুগেশন পদ্ধতিতে ওরা কি করে, যৌন প্রজনন সম্পন্ন করে। এখন এই পদ্ধতিটা কিরকম, কনজুগেশন পদ্ধতিটা হচ্ছে এরকম, যেখানে তোমার দুইটা গ্যামেট থাকবে, গ্যামেট দুইটা গাঠনিকভাবে সেম হবে কিন্তু জৈবনিকভাবে হবে ভিন্ন। তাহলে কি বলতে পারি, গাঠনিকভাবে একই কিন্তু জৈবনিকভাবে ভিন্ন।
এরূপ দুটি গ্যামেটের মিলনের ফলে যদি যৌন প্রজনন সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিকে বলবো হচ্ছে কনজুগেশন। তাহলে এই মাইটোসিস আর কনজুগেশন এই দুইটা পদ্ধতিতে প্রোটিস্টা রাজ্যের জীবরা বংশবৃদ্ধি করে থাকে, কিন্তু ওদের কোনো ভ্রূণ গঠিত হয় না। তাহলে 1 আর 2 নম্বর অপশনটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এবার 4টা এমসিকিউ আমরা সমাধান করলাম। সমাধান আমি কিভাবে করলাম দেখো, একটা প্রশ্নের একটা উত্তর আছে। প্রথম চিত্রের জীবটার নাম কি, আমি ব্যাকটেরিয়ার জায়গায় নিচে প্রশ্ন চলে আসতে পারতাম, কিন্তু আমি কি করছি বলতো, আমি বাকি অপশনগুলো নিয়েও হচ্ছে একটু ঘাটাঘাটি করছি। এমসিকিউ যখন তুমি সেলফ অ্যানালাইসিস করতে যাবা বা সেলফ অ্যাসেসমেন্ট যখন করবা, সেক্ষেত্রে এই মানে ট্রিক্সটা ফলো করো যে অন্য অপশনগুলোকে অবহেলা করো না, ওগুলাকে নিয়েও হচ্ছে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করো। তাহলে দেখবা যে এমসিকিউতে তুমি কিন্তু একদম বস হয়ে গেছো, তোমাকে কেউ আর হারাইতে পারতেছে না। তাহলে আমি তোমাকে যেভাবে দেখাই দিলাম এই প্রসেসে পড়াশোনা, মানে আমরা তো মাত্র 4টা সমাধান করলাম, তুমি যখন আরও সমাধান করতে যাবা সেই ক্ষেত্রে কি করবা এটা বললাম। তাহলে আশা করি এই 4টা আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।